শ্রমিক অসন্তোষে 12 কারখানায় ছুটি ঘোষণা, অস্থিরতায় পতিত সরকারের বন্ধু রাষ্ট্র জড়িত মন্তব্য শ্রম উপদেষ্টার। এলডিসি উত্তরণের পর রপ্তানি আয় বাড়াতে উচ্চ মূল্যের পণ্যে জোর, কাঁচামালের আমদানি নির্ভরতা কমাতে নীতি সহায়তার তাগিদ। বাজেট সহায়তা হিসেবে এডিবির $60 কোটি ঋণ, ব্যয় হবে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিতে। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় 12টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাৎসরিক 15% বেতন বৃদ্ধির দাবিতে বুধবার আশুলিয়ার নরসিংহপুর সহ আশেপাশের এলাকায় কারখানায় প্রবেশ করে কর্মবিরতির ডাক দেন শ্রমিকরা। এদিকে শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেন, পতিত সরকার কিছু রাষ্ট্রকে নিয়ে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে। সরকার ঘোষিত বাৎসরিক ইনক্রিমেন্ট 4% বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে 15% বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। অব্যাহত শ্রমিক আন্দোলন ও কর্মবিরতির মুখে আশুলিয়ার কারখানাগুলোতে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করে অন্তত 12টি কারখানা। শিল্প পুলিশ বলছে, শ্রমিকরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করছে না, তবে বর্ধিত বেতনে সন্তুষ্ট না হওয়ায় তারা কাজ বন্ধ রেখেছে। এদিকে আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা বলেন, পতিত সরকারের লোকজন পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করে চলেছে। আরএমজি সেক্টরে, কারণ এটা একটা ঈর্ষণীয় ছিল। এখন এটা যেহেতু একটা সরকার পতিত হয়েছে, তারাও এর সাথে জড়িত হয়ে, তাদের বন্ধু রাষ্ট্রের সাথে জড়িত হয়ে কিছু সমস্যা তৈরি করছে। দেশের পোশাক খাতকে টার্গেট করে করা ষড়যন্ত্রে শ্রমিকরা না বুঝেই জড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য উপদেষ্টার। কিছু সমস্যা আমাদের ওয়ার্কাররা না বুঝে না শুনে করছে। কোনো জিনিসটি কোনো একটা এগ্রিমেন্ট হলে তার কিছুক্ষণ পরে বলে না, এটা মানি না। এই কয়েকদিন আগে রিজলভ করলাম 9% অ্যাডভান্স দিয়ে, না 9% ইনক্রিমেন্ট দিয়ে রাজি হলো। আজকে শুনলাম যে না, 9% হবে না, 15% হতে হবে। স্বৈরাচারী হাসিনা সরকারের লোকজনের 5 আগস্ট পরবর্তী অপতৎপরতা রুখতে দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে বলে তাগিদ দেন নৌ পরিবহন উপদেষ্টা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এলডিসি উত্তরণের পর রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে উচ্চ মূল্যের বৈচিত্র্যময় পোশাক উৎপাদনে জোর দিতে হবে। বুধবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে পোশাক শিল্পের এক প্রদর্শনী উদ্বোধন করে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এসব কথা বলেন। এজন্য কাঁচামাল উৎপাদনে সরকারি নীতি সহায়তা দাবি করেন স্থানীয় উদ্যোক্তারা। জুলাই আগস্ট বিপ্লব ও পরবর্তীতে শ্রমিক অসন্তোষে দেশের শিল্পাঞ্চলে অস্থিরতা বাড়ে। বেশ কিছু কারখানায় বন্ধ থাকে উৎপাদন। এমন অবস্থায় রপ্তানি নিয়ে যে শঙ্কা ছিল তা এড়ানো গেছে। চলতি অর্থ বছরের জুলাই নভেম্বর সময়ে পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 11% বেশি। গত 12 বছর পোশাক শিল্পে নিরাপদ কর্মপরিবেশ, শ্রম অধিকার নিশ্চিতে অগ্রগতি হয়েছে। পরিবেশ বান্ধব লিড সনদপ্রাপ্ত কারখানাও এখন 2 শতাধিক। 2030 সাল নাগাদ পোশাক রপ্তানিতে $100 বিলিয়ন আয়ের লক্ষ্য আছে। ইপিবি বলছে, লক্ষ্য পূরণে উচ্চ মূল্যের পোশাক তৈরিতে জোর দিতে হবে। নানা সমস্যার পরও পোশাক রপ্তানিতে সক্ষমতা ধরে রেখেছে বাংলাদেশ। তবে কয়েক বছর রপ্তানি আয় দ্বিগুণ করতে নন কটন পোশাকের বিকল্প নেই। এলডিসি উত্তরণে শুল্ক সুবিধা থাকবে না। মালিক শ্রমিক উদ্যোক্তার সমন্বিত উদ্যোগ চ্যালেঞ্জ মোকাবেলাকে সহজ করতে পারে। পোশাক শিল্পের সুতা, কাপড় ও অ্যাক্সেসরিজ প্রদর্শনীতে অংশ নিয়েছে 150-র বেশি প্রতিষ্ঠান। স্থানীয় উদ্যোক্তারা বলছেন, বিশ্ববাজার ধরে রাখতে কাঁচামালের আমদানি নির্ভরতা কমাতে হবে। সরকার ইউটিলিটি যদি আমাদেরকে দিতে পারে, আমাদের উদ্যোক্তা যারা আছে তারা যদি বাংলাদেশে ইনভেস্ট করে র মেটেরিয়ালে, তাহলে আমরা অন্যান্য দেশের সাথে, কম্পিটিটরের সাথে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো। যারা ম্যানুফ্যাকচারার আছে, যারা নতুন এন্টারপ্রেনার আছে, তারা এসে ভ্যারাইটি দেখতে পারে, নতুন ফ্যাশন দেখতে পারে। আমাদের তো R&D নাই, আপনি জানেন আমাদের দেশে যে R&D এভাবে হয় না। চাইনিজ ইন্ডাস্ট্রি হিউজ R&D বেস। সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে পোশাক শিল্পের 4 দিনের আন্তর্জাতিক প্রদর্শনী। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, সুশাসন নিশ্চিত, রাজস্ব এবং বেসরকারি খাতের উন্নয়নে $60 কোটি ঋণ সহায়তা অনুমোদন করেছে এশীয় ইউনিয়ন ব্যাংক এডিবি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সংস্কার, স্বচ্ছতা ও শাসন ব্যবস্থার উন্নয়নেও নীতিভিত্তিক ঋণ সহায়তা দেবে সংস্থাটি। এডিবির আঞ্চলিক প্রধান অর্থনীতিবিদ আমিনুর রহমান বলেন, এ ঋণ বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দ্রুত উন্নয়নমূলক আর্থিক সহায়তা দেবে। অর্থনৈতিক ব্যবস্থার পাশাপাশি বৈচিত্র্যকরণ ও প্রতিযোগিতার উপর জোর দিয়েছে এডিবি। বাংলাদেশের রাজস্ব আদায়ে দীর্ঘদিন ধরেই দুর্বলতা রয়েছে। এডিবির অর্থায়ন রাজস্ব আয় বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ নীতি পদক্ষেপ বাস্তবায়নে সহায়তা করবে। সব পণ্যের দাম একসাথে কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে বাজার নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপের প্রভাব পড়ছে বলে দাবি করেছেন। এজন্য দেশের বাজার পরিস্থিতি স্থিতিশীল আছে বলেও জানান তিনি। সকালে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি আরও বলেন, জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। এজন্য সময়মতো আমদানি ঠিক রাখতে নিয়মিত ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক হচ্ছে, যাতে পণ্যের ঘাটতি না হয়। উপদেষ্টা বলেন, সব জিনিসের দাম একসাথে কমানো সম্ভব হয় না, মানুষকেও এটা মেনে নিতে হবে। আলুর দাম নিয়ে কিছু চ্যালেঞ্জ ছিল, যা কেটে গেছে। ক্রয় সংক্রান্ত বৈঠকে তেল, মসুর ডাল ও এলএনজি কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে নতুন বছরের বই কেনা প্রসঙ্গেও সিদ্ধান্তের কথা জানান অর্থ উপদেষ্টা। আপনারা খালি দেখেন যে আলুর দাম বেড়ে গেছে, অন্যগুলিতে সাশ্রয় হয়েছে। একটা জিনিসও একটা মানুষ একটা বাজেটের দিকে দেখেন। আপনি 1000 টাকা নিয়ে যান, কোনোটা একটু বেশি হবে, কোনোটা কম হবে, কোনোটা দামবে কমবে। এখন যদি প্রত্যেকটাতে কমতে হবে, ওই রকম যদি অ্যাটিটিউড নেন তবে কিন্তু ডিফিকাল্ট। বাজার এমন একটা জিনিস, একটা কমবে একটা বাড়বে। অ্যাডভার্টাইজিং এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রথম নেটওয়ার্কিং ইভেন্ট AAAB হাব অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর বনানী ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের নতুন নির্বাহী কমিটি গঠনের পর এটি প্রথম নেটওয়ার্কিং ইভেন্ট। অনুষ্ঠানে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার স্বত্বাধিকারী, সিইও এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এই ইভেন্টে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আক্তার। এ সময় দেশের বিজ্ঞাপন শিল্পের বিকাশে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার উপর জোর দেন AABর কার্যনির্বাহী কমিটির সহসভাপতি নাজিম ফারহান চৌধুরী। শেয়ার বাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্য দিবসে নেতিবাচক দেশের 2 শেয়ার বাজার, কমেছে সূচক ও লেনদেনের পরিমাণ। ডিএসইতে প্রধান সূচক কমেছে 42 পয়েন্টের বেশি। এ সময় লেনদেন 304 কোটি টাকা। দর হারিয়েছে 74 ভাগ কোম্পানির শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 75.35 পয়েন্ট। বুধবার লেনদেনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ। প্রথম 10 মিনিটে প্রধান সূচক 12 পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 42.33 পয়েন্ট, অবস্থান করছে 5124 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনও। আজ মোট লেনদেন হয় 304 কোটি 23 লাখ টাকা শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 78 কোটি 81 লাখ টাকা। হাত বদলে অংশ নেওয়া 399টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 74 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 50টির, কমেছে 291টির। অপরিবর্তিত রয়েছে 58টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম এশিয়াটিক ল্যাবরেটরিজ, দ্বিতীয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, তৃতীয় অবস্থানে ড্রাগন সোয়েটার। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম HR টেক্সটাইল, দ্বিতীয় মিরাকল ইন্ডাস্ট্রিজ, তৃতীয় অবস্থানে মেট্রো স্পিনিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 75.35 পয়েন্ট। লেনদেন 4 কোটি 79 লাখ টাকা শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোপণ মৌসুমেও আলুর বীজের আকাশছোঁয়া দাম নিয়ে বিপাকে কৃষক। এদিকে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বিএডিসির আলুর বীজ। অন্যদিকে আমদানি বন্ধ করা বীজ আলু বিক্রি হচ্ছে রেকর্ড সর্বোচ্চ দামে। কৃষি বিভাগ বলছে, বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় বেড়েছে বলছে বীজের দামও। কুড়িগ্রামে চলতি মৌসুমে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭,১০০ হেক্টর জমিতে। তবে রোপণ মৌসুমে বীজের অস্বাভাবিক দামে উদ্বিগ্ন চাষিরা, মিলছে না প্রয়োজনীয় বীজও। কৃষকরা বলছেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি আবাদ নিয়ে সংকট দেখা দিয়েছে। বীজ আলু না পেয়ে অনেকেই আলু চাষের জন্য তৈরি করা জমিতে চাষ করছেন বিকল্প ফসল। রেট হলো ৬২-৬৩ টাকা,
আমরা বীজ কিনতেছি 120-30 টাকা কেজি। ভুনতে করছে আলু করার জন্য, আলু বীজের দাম বেশি, আর আলু না কাটিয়ে এখন কবি গেলাম। কৃষি বিভাগ বলছে বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় বেড়েছে বীজের দামও। মাঠ পর্যায়ে কৃষকদের সহায়তার দাবি কর্মকর্তাদের। খাবার আলুর দাম বাজারে বেশি থাকায় বীজ আলুর দাম কিছুটা বেশি হলেও বীজের কোনো সংকট নেই। আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মী আছে তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে, আলু কৃষকের ঘরে না ওঠা পর্যন্ত তারা যেন কৃষকের পাশে সার্বক্ষণিক থেকে পরামর্শ প্রদান করে। আমদানি করা বীজ আলুর দামও এবার আকাশ ছোঁয়া। গত বছর হল্যান্ডের বীজ আলু 10,000 টাকায় বিক্রি হলেও এবছর দাম উঠেছে 32,000 টাকা পর্যন্ত। বেচতে গেলে সময় দাম আগর বাগর করেন, মেজিস্টার ভাড়ায় দেন, আর আমরা 27,000 টাকা কিনে আমরা বেচমু কয়টা করে আলু। ডিলারদের দাবি চাহিদার তুলনায় যোগান কম থাকায় দাম কিছুটা বাড়তি। আমদানি করা বীজ আলুর ক্ষেত্রে নির্ধারিত দাম না থাকায় এ নিয়ে কিছু করার নেই বলছে কৃষি বিভাগ। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন তাদের যে আলু বীজ আছে সেটার কিন্তু দাম নির্ধারণ করা আছে, কিন্তু কোনো কোম্পানির বা কোনো আমদানিকারকের কোনো বীজের দাম নির্ধারণ করার বিষয়টা কিন্তু আমাদের নেই। মুন্সিগঞ্জে চলতি মৌসুমে 34,650 হেক্টর জমিতে 10.5 লাখ টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চোরা কারবারের অভয়ারণ্যে পরিণত হয়েছে সুনামগঞ্জের 5 উপজেলা। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এই উপজেলাগুলোর সীমান্ত দিয়ে আসছে অবৈধ পণ্য, কাপড়, প্রসাধনী ছাড়াও ঢুকছে মাদকদ্রব্য। গত 5 মাসে প্রায় 24 কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি। বাধা দিলে চোরা কারবারদের হামলার শিকার হচ্ছেন স্থানীয়রা। বিজিবি বলছে চোরাচালান ঠেকাতে সীমান্তে তৎপর রয়েছেন তারা। নিয়মিত চলছে অভিযানও। সুনামগঞ্জের দোয়ারা বাজারে চোরাই পথে 3 ডিসেম্বর প্রায় 3,500 কেজি রসুন আটক করে বিজিবি। ভারতে পাচারের সময় আটক করা পণ্য ফিরিয়ে আনতে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির উপর হামলা করে চোরা কারবারিরা। বিজিবির শক্ত প্রতিরোধে জব্দকৃত মালামাল ছিনিয়ে নিতে ব্যর্থ হয় তারা। শুধু দোয়ারা বাজার নয়, জেলা সদর, তাহিরপুর সহ বিভিন্ন সীমান্তে আগের চেয়ে বেপরোয়া হয়ে উঠেছে এখানকার চোরা কারবারি সিন্ডিকেট। বাংলাদেশ থেকে ভারতে পাচার করছে রসুন, ইলিশ সহ নানা পণ্য। রাতের আধারে সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে নিয়ে আসছে গরু, চিনি সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। 100-150 অটো ছুটছে শুধু রসুন নিয়ে, আপনার ইলিশ মাছ নিয়ে, পরে শাড়ি নিয়ে, মানে যত ধরনের ব্যবসা করা যায় কসমেটিক থেকে শুরু করে সব ওরাই করতেছে। সাধারণ মানুষ আছে, সন্ধ্যার পরে এই চোরা কারবারির দাপটে কোনো মানুষ রাস্তায় বাহির হইতে পারে না। আমরা এর পরিত্রাণ চাই। সংঘবদ্ধ চোরা কারবারিদের বাধা দিতে গেলে হামলা শিকার হচ্ছেন স্থানীয়রা। এছাড়া প্রতিবাদ করলে ভাঙচুর করে বাড়িঘর, জানান স্থানীয় জনপ্রতিনিধি। রসুন, মাছ, তারপরে আপনার সুপারি এই প্রতিনিয়ত যাচ্ছে, আর তারা নামায় আনতেছে মদ, গাঁজা, ফেন্সিডিল, এই ইয়াবা, এগুলা। গত 5 মাসে বিজিবির সদস্যরা 24 কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে। চোরা কারবারদের অধিক চোরাচালান জব্দ হওয়ার কারণে তাদের কিছুটা ক্ষোভ হয়তো বিজিবির প্রতি রয়েছে, যে কারণে তারা হামলা করার চেষ্টা করে। যদি সঠিকভাবে শাস্তি নিশ্চিত করা হয় বিচার বিভাগ কর্তৃক, সেই ক্ষেত্রে হয়তো এই ধরনের হামলা বা এই ধরনের উগ্র পরিস্থিতির সৃষ্টি ভবিষ্যতে হবে না। চোরা কারবারি সিন্ডিকেটদের ঠেকাতে সুনামগঞ্জের 5 উপজেলায় প্রায় 90 কিলোমিটার সীমান্তে টহল দেয় বিজিবির সদস্যরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে শুরু হয়েছে 6 দিনব্যাপী বিজয় মেলা। সকালে নগরীর কাজীর দেউরি উন্মুক্ত মাঠে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন। চলো দুর্জয় প্রাণের আনন্দে স্লোগান নিয়ে শুরু হওয়া মেলা চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। 6 দিনব্যাপী এই মেলায় থাকছে কথামালা, নাচ, গান, নাটক আবৃত্তি, চিত্রাঙ্কন, চলচ্চিত্র প্রদর্শনী সহ নানা আয়োজন। পাশাপাশি বইমেলার আয়োজনও রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হয়েছে 120 টাকা। দর বেড়েছে যুক্তরাজ্যের পাউন্ডের বিনিময় হয়েছে 160 টাকা 97 পয়সায়। ইউরোর দর কমেছে, বিনিময় হয়েছে 132 টাকা 67 পয়সায়। দর অপরিবর্তিত রয়েছে ভারতীয় রুপির বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়।
সৌদি রিয়ালের দরও অপরিবর্তিত রয়েছে, বিনিময় হচ্ছে 32 টাকা 10 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হচ্ছে 32 টাকা 83 পয়সায়। কমেছে কুয়েতি দিনের দর, বিনিময় হচ্ছে 392 টাকা 23 পয়সায়। এছাড়া দর বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের, বিনিময় হচ্ছে 27 টাকা 26 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।